রহস্য মানে? নীল অবাক হয়ে জিজ্ঞেস করল। কুশল হেসে বলল, সেটা তো খুললেই বুঝতে পারবি, আর এটা তোকে নিতেই হবে। আমি যথেষ্ট শক্তিশালী, আমার দরকার নেই, কিন্তু তোর এটা প্রয়োজন। তুই খুব দুর্বল হয়ে গেছিস। কথাটা বলার সঙ্গে সঙ্গেই কুশলের মোবাইলে ফোন এলো। ফোনটা রিসিভ করে কুশল বেশ চিন্তিত মুখে বলে, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ এক্ষুনি। ফোনটা রেখে নীলের দিকে তাকিয়ে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে কুশল বলে, ভাই কিছু মনে করিস না, আমাকে এক্ষুনি একবার যেতে হবে, একটা গন্ডগোল হয়েছে, কিছু মনে করিস না ভাই প্লিজ। আর এই উপহারটাকে ধরে নে তোর জন্মদিনের জন্য আমার তরফ থেকে অ্যাডভান্স গিফট। নীল নিজেও একটা কোম্পানির সিইও, কাজের গুরুত্বটা সে খুব ভালোই বোঝে, তাই কুশলকে আর আটকালো না। হ্যাঁ হ্যাঁ, তুই চাপ নিস না, লাঞ্চ হয়ে যাবে আবার, তুই কাজটা সামলা। কুশল বেরিয়ে যেতেই নীল খানিকক্ষণ ভাবল উপহারটা নিয়ে, তারপর খাবারে মনোনিবেশ করল। লাঞ্চ শেষ করে আর অফিস ফেরার প্রয়োজন ছিল না, প্রায় সব কাজ মিটিয়েই নীল এসেছিল, তাই এখান থেকেই সে বাড়ি ফিরে গেল। নীল বাড়ি ফিরে পোশাক বদলে নিল, তারপর নিজের বিছানায় বসে বাক্সটা খুলতেই নীল বুঝল একটা অদ্ভুত মাদকতা ভরা গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। নীল ভালো করে দেখল, বক্সে একটা ক্যাপসুলের মতো জিনিস, কালো রঙের ক্যাপসুলটা থেকেই এই সুগন্ধটা আসছে। নীল মনে মনে ভাবল, এটা কি কোনো ওষুধ? কিসের ওষুধ এটা? কুশল বলেছিল এটা নাকি বলবর্ধক। কি হবে এটা খেলে? আচ্ছা এটা কি শিলাজিতের মতো কিছু? কুশল তো কিছু জানে না আমার আর আদ্রিতার সম্পর্ক নিয়ে, তাহলে শুধু শুধু কেন দিল এটা? ভালোভাবে ওষুধটাকে নিরীক্ষণ করল নীল। সে দেখল খানিকটা জড়িবুটি টাইপের কিছু আছে এতে। ওষুধটার গন্ধটা কেমন যেন টানছে নীলকে। কুশল দিয়েছে মানে এতে ক্ষতিকারক কিছু হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু কুশল যদি নিজেই ঠকে গিয়ে থাকে? বারবার দোনামোনা করেও ওষুধটা নিজের মুখে দিয়ে জল খেতে যাবে নীল, কিন্তু তার আগেই ওষুধটা মুখে গলে গেল। গলা দিয়ে যে নেমে যাচ্ছে সেটা খুব ভালোভাবে অনুভব করতে পারল নীল। খাওয়ার সঙ্গে সঙ্গেই নীলের মনে হলো হয়তো সে ভুল করল, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। হঠাৎ নীল নিজের পেটে একটা অসহ্য যন্ত্রণা বোধ করল। যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল নীল। অনেক চেষ্টা করল বমি তুলে ওষুধটা বের করে দিতে, কিন্তু পারল না। চোখের সামনেটা কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছিল তার। মেঝেতে পড়ে গিয়ে জ্ঞান হারালো নীল। নীলের যখন জ্ঞান ফিরল তখন সন্ধে হয়ে গেছে। একটা তীব্র দুর্গন্ধ নাকে এসে ঝাপটা মারছিল তার। কোনো রকমে উঠে বসার চেষ্টা করল নীল। উঠে বসেই বুঝতে পারল এই দুর্গন্ধটা তার শরীর থেকেই বের হচ্ছিল। তার সারা গায়ে হলুদ চ্যাটচ্যাটে একটা পদার্থ লেগে রয়েছে, সেটা থেকেই এমন তীব্র দুর্গন্ধ বেরোচ্ছে। নীল কোনো রকমে ছুটে বাথরুমে গেল। দীর্ঘক্ষণ ধরে নিজেকে পরিষ্কার করল সে। তারপর বিছানাটা পরিষ্কার করে সে জামা কাপড় বদলে নিল। নীল দেখল হলুদ চ্যাটচ্যাটে পদার্থটা তখনও দুর্গন্ধ ছড়াচ্ছে। তখনই কলিং বেলের আওয়াজ শুনতে পেল নীল। আদ্রিতা আর চিত্রা ফিরে এসেছে। দ্রুত পায়ে গিয়ে দরজা খুলল নীল। প্রচুর শপিং করে ক্লান্ত চিত্রা আর আদ্রিতা। নীল তাড়াতাড়ি ওদের হাত থেকে জিনিসপত্রগুলো নিয়ে নিল। রান্নাবান্না সব করে রেখেছ তো নীল? আসলে আজকে আমি রান্না করতে পারিনি, আমার একটু কাজ ছিল। বোঝো কাণ্ড, সারাদিন তো বাড়িতে বসে খেয়ে ঘুমিয়ে কাটিয়ে দাও, তোমার আবার এত কি কাজ যে রান্নাটুকু করে রাখতে পারোনি? কিছুদিন যাবৎ দেখছি তোমার বড্ড বাড় বেড়েছে। আচ্ছা আজকে যদি আমরা বাইরে ডিনার করে নিই, প্রবলেম হবে? হ্যাঁ হ্যাঁ, এইসব নবাবেই তো এখন করতে হবে। একটা কাজও তো ঠিক করে করতে পারো না, এবার তার সাথে পয়সা ধ্বংস করাটাও যোগ হলো। অবস্থা বুঝে আদুরে গলায় আদ্রিতা বলল, ও মা, রাগ করছো কেন? অনেক দিন তো সত্যি বাইরে খেতে যাওয়া হয় না। আমিও অনেকদিন ধরে ভাবছিলাম, চলো না মা, বেশ মজা হবে। কথাটা বলতে বলতে নীলের জামায় আলতো টান দেয় আদ্রিতা। চোখের ইশারায় ঘরে আসতে বলে ওকে। নীলের মনে তো তখন আনন্দের বন্যা বইছে। আদ্রিতা ওর মায়ের সামনে আবারও নীলকেই সাপোর্ট করছে, ইশারা করে ঘরে ডাকছে। উফ, এ যেন স্বপ্নের মতো। তুমি কি শুরু করেছো বলো তো নীল? এমন করে সবসময় কাজে ফাঁকি দিলে কিন্তু চলবে না।
আমরা ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর যদি খাবারটুকুও না পাই তাহলে কেমন লাগে বলো তো? আজকে সামলে নিয়েছি, রোজ রোজ কিন্তু পারবো না। নীল ভেবেছিল আদ্রিতা হয়তো দুটো মিষ্টি কথা বলবে, কিন্তু সে যে গুছিয়ে বকুনি দেওয়ার জন্য ঘরে ডেকে নিয়ে এসেছিল এটা নীল বুঝতে পারেনি। শোনো, পরশুদিন কিন্তু ঠাম্মির জন্মদিন, আমাদের নিমন্ত্রণ রয়েছে। তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, ঠাম্মার জন্য একটা খুব ভালো উপহার তোমাকে কিনতে হবে। এমন উপহার কিনবে না যাতে আমার আবার অসম্মান হয়। খুব বেছে বেছে একটা উপহার কিনবে, বুঝেছ? বেশ গম্ভীরভাবেই কথাগুলো বলল আদ্রিতা। কল্যাণী সেনের জন্মদিনের কথা তো সকলেরই মনে ছিল, কিন্তু কারোরই খেয়াল ছিল না সেম ডেটে আরও একজন জন্মেছে। সেদিন আসলে নীলেরও জন্মদিন। অবশ্য কোনো বছরই যে সেটা কারো মনে থাকে তেমন নয়। কল্যাণীর জন্মদিনের উদযাপনটাকে নীল মনে মনে ভাবে তার জন্মদিনের উদযাপন, আর সেটা ভেবেই ও খুশি হয়ে যায়। কল্যাণী সেনের জন্মদিন উদযাপন করার জন্য কলকাতার নামী হোটেল সিটি ভিউয়ের ব্যাঙ্কোয়েট হল বুক করা হয়েছিল। চিত্রা আর আদ্রিতা সময় মতো পৌঁছে গেলেও নীলের তখনও দেখা নেই। গত দুদিন ধরে আদ্রিতা বেশ কয়েকবার নীলকে জিজ্ঞেস করেছে কল্যাণীর গিফটের ব্যাপারে, কিন্তু প্রতিবারই নীল বলেছে দেখবে এমন জিনিস কিনবো যে ঠাম্মির তাক লেগে যাবে। কিন্তু কি কিনছে সেটা কোনোবারই জানায়নি নীল। আজ তাই সেই ব্যাপারটা নিয়ে আদ্রিতা একটু চিন্তিত ছিল। ঠোঁট কামড়ে ভাবছিল নীলের উপর এতটা ভরসা করা কি ঠিক হলো? তার চেয়ে বোধহয় আমিই গিফটটা কিনলে ভালো হতো। কিন্তু নীল গেলটা কোথায়? কি এটা? হ্যাঁ, এটা দেখে তো ফলের এক্সপোর্ট বক্স মনে হচ্ছে। নীলের হাতে একটা কাঠের সাদামাটা বক্স দেখে ঠোঁট কামড়ে জিজ্ঞেস করলো আদ্রিতা। সবে মাত্র নীল এসে পৌঁছেছে, কিন্তু কিছু বলার আগেই আদ্রিতার হুঙ্কারে চমকে গেল নীল। আদ্রিতা ভীষণ রেগে গিয়েছে। এবার এতগুলো দামি দামি গিফটের ভিড়ে এই সস্তার গিফটটা কল্যাণী সেন দেখবেন, আর অমনি আদ্রিতাকে সবার সামনে হাসির খোরাক হতে হবে। কথাটা ভাবতেই পার্টিতে যাওয়ার ইচ্ছেটাই চলে গেল আদ্রিতার। তোমার কি কোনো কালেই কোনো বুদ্ধি হবে না? কি নিয়ে এসেছো তুমি এটা? হে ভগবান, আবার মানুষের কথা শুনতে হবে। অ্যাটলিস্ট একটা গিফট র্যাপার দিয়ে র্যাপ করে তো নিয়ে আসতে। ধ্যাত, শুধু শুধু রাগ করে কি লাভ? বাক্সের ভিতরে যেটা আছে সেটা দেখলে যে কেউ বলে দেবে যে এই উপহারটা ঠাম্মির কতটা পছন্দ হবে। এটা নিয়ে আর কোনো হাঙ্গামা করো না। যেখানে সবার গিফট রাখা হবে কায়দা করে সেটা নিচে রেখে দিও, যাতে কেউ বুঝতে না পারে ওটা কে দিয়েছে। তাতে অন্তত আমাদের মানটা বাঁচবে। আর কি করার আছে? একবার বউ বলেছে তো সেটাই করতে হবে। হতাশ হয়ে কাঁধ ঝাঁকালো নীল। একটু পরেই কল্যাণী সেন পার্টিতে এসে উপস্থিত হলেন। সবাই তাকে অভিনন্দিত করল। বড় লোকেদের পার্টির একটা বৈশিষ্ট্য হলো এখানে উপহার দেওয়ার সময় সকলে যতটা না আন্তরিকভাবে উপহার দেয়, তার থেকে অনেক বেশি অপরে কি উপহার দিল তা নিয়ে মাথা ঘামায়। আজও তার ব্যতিক্রম হলো না। এদের মধ্যে পল্লবী যে উপহারটা দিল সেটা ছিল নজর কাড়া, একটা হীরের পেন্ডেন্ট। কল্যাণী তো ভীষণ খুশি। মুখে চওড়া হাসি নিয়ে তিনি বললেন, আমার এই ছোট নাতনি নিজেই হীরের টুকরো। তবে দুঃখের কথা, ওকে তো আর আমি বেশি দিন আমার কাছে আটকে রাখতে পারবো না। বিয়ে হলে সেই তো পরের ঘরে পাঠিয়ে দিতে হবে, আর এই বুড়ি ঠাম্মা তখন একা হয়ে যাবে। না না ঠাম্মি, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। নীল যদিও হীরেটাকে দূর থেকে দেখেছিল, তবুও বলল, সত্যি পেন্ডেন্টটা খুবই সুন্দর দেখতে। গর্বিত স্বরে পল্লবী বলল, হ্যাঁ, 1 কোটি দিয়ে কিনেছি, সুন্দর তো হবেই। নীল ভালো করে দেখে জিজ্ঞেস করল, তুমি শিওর এটার দাম 1 কোটি? কিন্তু এই পেন্ডেন্টটার তো এত দাম হওয়ার কথা না। এটার দাম খুব বেশি হলে 50 লাখ হবে। আসলে হিরে যত ট্রান্সপারেন্ট হবে তত দামি হবে হিরেটা, কিন্তু এই হিরেটা একটু ঘোলাটে। কিন্তু আমার বন্ধু যে 1 কোটি টাকা দাম নিল, তোমার বন্ধু কিন্তু তোমায় ঠকিয়ে দিয়েছে। নীল সান্ত্বনার সুরে কথাটা বলল পল্লবীকে, কিন্তু মুখ কালো করে দাঁড়িয়ে থাকলো পল্লবী। ঠিক তখনই বেশ জোরে হাঁক ডাক করতে করতে ভেতরে এলেন নবীন সেন। মা, মাগো, দেখো কে এসেছে তোমার জন্মদিনে। কে রে? কে এলো? এই দেখো মা, বিজন এসেছে। বেশ গদগদ হয়ে কথাটা বললেন নবীন। নীল, আদ্রিতা সবাই ঘুরে দেখল বিজনকে। এই পার্টিতে বিজন আসবে তা দুজনেই জানত না। বিজনকে বেশ সন্দেহ নিয়ে দেখল নীল। বিজনের আশাটা নীলের ভালো ঠেকল না। ও বুঝতে পারল
নিশ্চয়ই কোনো মতলবে এসেছে বিজন। হঠাৎ বিজন কেন এসেছে এই পার্টিতে? নীল কেন সন্দেহ করছে ওকে? কি মতলব নিয়ে এসেছে বিজন? বিজনের জন্য নীল এবং আদ্রিতার মধ্যে কি কোনো ঝামেলা হতে চলেছে? নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।